একটা গরিব মানুষকে জেলে পুট করা হয়েছে। কে করছে? পুয়ার ম্যান কি নিজেই নিজেকে জেলে পুট করছে? কখনোই না। কে পুয়ার ম্যানকে পুট করলো জেলে? সে কিন্তু নেই। যিনি কাজ করেন বাক্যে তিনি যদি না থাকেন তাহলে সেই বাক্যটাকে আমরা বলি প্যাসিভ বাক্য। আর প্যাসিভ হলে কি হবে? বি ভার্বের পরে ভি3 হবে। পুটের ভি3 কি? পুট, পুট, পুট। দ্যাট মিন্স পুটের তিনটা ফর্মই সেম। তাহলে কি হচ্ছে? পুট। সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী, তোমরা জানো ইংলিশ সেকেন্ড পেপারে আমাদের 9টি গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে রাইট ফর্ম অফ ভার্ব একটা অন্যতম টপিক। আমাদের গ্যাপ থাকে 14টা এবং এই 14টার জন্য মার্কস আছে 7। দ্যাট মিন্স প্রত্যেকটা গ্যাপে 0.50 করে আমাদেরকে পেতে হয়। তো এই রাইট ফর্ম অফ ভার্বের সমস্যা হয় না এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। আমরা আজকে আমাদের যে বোর্ডের প্যাসেজ আকারে যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলো থেকে, এই প্যাসেজ থেকে রাইট ফর্ম অফ ভার্বের সবচেয়ে সহজ, মানে যার পরে আর কোনো সহজ হয় না, এই সহজ সেন্টেন্সগুলোকে আমরা দেখব যে রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসা সবচেয়ে সহজ প্রশ্ন কেমন হতে পারে। দে অলরেডি শো দেয়ার পারফরম্যান্স ইন সেভারেল ম্যাচেস। তো আমরা এখানে যে ভার্বটা সঠিক রূপ নেব, অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে আমি ভার্বটা নিচ্ছি, এই ভার্বের সামনে কে আছে, ভার্বের পরে কে আছে, এটা না দেখে কখনোই নেওয়া যাবে না। আমরা দেখতে পাচ্ছি অলরেডি। আচ্ছা, তো অলরেডি কিন্তু আমাদেরকে এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছে। কি দিচ্ছে? আমরা রাইট ফর্ম ভার্বের একদম বেসিক রুলস গুলোতে জানি যে জাস্ট, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিতে হয়। এই অ্যাডভার্বগুলো যদি আমরা কোনো বাক্যে পেয়ে যাই, ওই বাক্যের ভার্বটাকে কি করতে হয়? প্রেজেন্ট পারফেক্টে করতে হয়। এই যে আমরা অলরেডি পেয়ে গেছি, তার মানে এই যে ব্র্যাকেটের ভার্বটাকে প্রেজেন্ট পারফেক্ট করব। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ অথবা হ্যাজ, এরপরে ভি3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন হ্যাভ অথবা হ্যাজ এর কোনটা নিব এটা নির্ভর করতেছে আমাদের সাবজেক্ট দে। দের সাথে কি বসে? হ্যাভ বসে, তাহলে হ্যাভ। আর শো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে শোন। তাহলে কি হচ্ছে? দে অলরেডি হ্যাভ শোন। আমাদেরকে মিনিং করেই উত্তর করতে হবে এমনটাও না। আবার আমরা যদি নেক্সট আরেকটা কোশ্চেনে যাই, আবারও আমি বলি যে এই সেন্টেন্সগুলো কিন্তু আমরা পুরো একটা প্যাসেজ থেকে কেটে নিয়ে আসছি। কেন কেটে নিয়ে আসছি? আমরা দেখাতে চাচ্ছি যে রাইট ফর্ম অফ ভার্বের সবচেয়ে সহজ কনসেপ্টগুলো কি হতে পারে, বা সবচেয়ে সহজ যে বলি আমরা, বা সবচেয়ে সহজ রুলসগুলো সেগুলো কিভাবে থাকতে পারে, সেগুলো দেখানোর জন্যই আমরা এই সেন্টেন্সগুলোকে কেটে নিয়ে আসছি। আমাদের পরীক্ষা তো পুরো একটা প্যাসেজ থাকবে। A poor man was once put in jail although he do no wrong. পুরো সেন্টেন্স এই যে ফুল স্টপ দিয়ে এখানেই শেষ হয়ে গেছে। আমাদেরকে পুটের সঠিক রূপটা নিতে বলতেছে। যখনই আমরা দেখতে পাচ্ছি যে এই ভার্বের সামনে একটা অক্সিলারি ভার্ব আছে, কি? ওয়াজ। অক্সিলারি ভার্ব যদি দিয়ে দেয় আর মেইন ভার্ব নিতে বলে, তাহলে আমাদেরকে অবশ্যই অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মধ্যে যেন সম্পর্কটা ঠিকঠাক থাকে সেটা খেয়াল রাখতে হবে। কিসের সম্পর্ক? সম্পর্ক হচ্ছে যে আমরা ওয়াজের পর একটা মেইন ভার্ব নিলে কি করি। আমাদের টেন্স আমাদেরকে বলতেছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতেছে যে ওয়াজ অথবা ওয়ার এর পর ভার্বের সাথে আইএনজি হয়। হ্যাঁ, আমি পুটের সাথে আইএনজিও করতে পারি, কিন্তু আরো একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, 8টি যে বি ভার্ব আছে, এই 8টি বি ভার্বের পর আমরা 2টা কাজ করতে পারি। একটা হচ্ছে টেন্স অনুযায়ী ভার্বের সাথে আইএনজি, আর একটা প্যাসিভে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা আজকে প্যাসিভের ওই দিকে যাচ্ছি না, আমরা 2টা বিষয় নিয়ে ভাববো যে বি ভার্বের পর 2টা কাজ, হয় ভি3 নয়তোবা ভার্বের সাথে আইএনজি। প্যাসিভ হলে ভি3, আর প্যাসিভ না হলে একটি সেন্টেন্সে থাকলে ভার্বের সাথে আইএনজি। এ পুয়ার ম্যান ওয়াজ অনস পুট ইন জেল। সবসময় মাথায় রাখবো যে অক্সিলারি ভার্ব সেন্টেন্সে দিয়ে দিছে আর আমাদেরকে ব্র্যাকেটে মেইন ভার্বটা নিতে বলতেছে, তাহলে আমাদেরকে অবশ্যই ওই অক্সিলারি ভার্ব অনুযায়ী মেইন ভার্বটা নিতে হবে। একটাই সেন্টেন্স, পরে আবার ডু আছে। তো প্রথমে আমাদের যে কাজটা হবে,
প্রথমে আমাদের যে ভাবনাটা ভাবতে হবে যে এই যে আমি ডু ভার্বটা নিব, তো এই বাক্যটাকে আগে পড়ে আমাকে বোঝার চেষ্টা করতে হবে যে এই বাক্যটা প্রেজেন্ট সেন্সে হবে নাকি পাস্ট সেন্সে হবে। যদি পাস্ট সেন্সে হয় তাহলে আমাকে কোনো সিঙ্গুলার, প্লুরাল বা সাবজেক্টের কাছে যেতেও হবে না, ওগুলো নিয়ে কোনো ভাবতে হবে না। কেন? কারণ পাস্ট ফর্মে তো কোনো সিঙ্গুলার প্লুরাল ফর্ম নাই। তো প্রথম কাজটা হচ্ছে যে বাক্যটা প্রেজেন্টে নাকি পাস্টে। যদি পাস্টে হয় তাহলে একদম সিম্পলি আমি ভার্বটাকে পাস্ট করে ফেলবো, কিন্তু যদি প্রেজেন্টে হয় তখন আমি দেখব যে এই ভার্বের সাবজেক্ট কে এবং সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব নেব। কারণ ভার্বের প্রেজেন্ট ফর্মেরই সিঙ্গুলার প্লুরাল ফর্ম হয়, পাস্ট ফর্মের কোনো সিঙ্গুলার প্লুরাল ফর্ম নেই। তো আমি দেখতে পাচ্ছি এখানে যে ওয়ান্স একটা অতীত নির্দেশক শব্দ, এবং আমরা এখানে ওয়াজ ভার্বটাও পাস্ট। তো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। একটা কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ভার্ব থাকবে, এটা স্বাভাবিক। একটা ভার্ব প্রেজেন্টে হবে আর একটা পাস্টে হবে এমনটা না। সিকোয়েন্স অফ টেন্স আমাদেরকে কি বলে যে একটা বাক্যে দুটি ভার্ব থাকলে প্রথম ভার্বটা পাস্টে হলে সচরাচর পরের ভার্বটাও পাস্টে হয়। তাহলে ডু এর পাস্ট ফর্ম কি করব আমরা? ডিড করব। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। I like to set them free। এর চেয়ে সহজ কোশ্চেন কোনোভাবেই আর হইতে পারে না, নেভার এভার। আমি এখানে সেট ভার্বটার সঠিক রূপ নিব। তো সঠিক রূপ নেয়ার জন্য আমাকে দেখতে হবে আমি কার পরে সেটকে নিচ্ছি, কার পরে নিচ্ছি? টু এর পরে। টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। আমরা জানি যে বেস ফর্ম কোন ফর্ম? যে ফর্ম থেকে সব ভার্বের উৎপত্তি হয়। যেমন গো, এই যে এখান থেকে আমরা কি লিখি? গোস। এখান থেকে কি আমরা লিখি? ওয়েন্ট। এই গো থেকে কি হয়? গান। এই গো থেকে কি হয়? গুইং। এই গো থেকেই কি হয়? টু গো। এই যে গো থেকে সবগুলো ভার্বের উৎপত্তি হচ্ছে, যে ভার্বটা থেকে সবগুলো ভার্বের উৎপত্তি হচ্ছে ওই ভার্বটাকে বলা হচ্ছে বেস ফর্ম। তাহলে টু এর পর বসাতে হবে ভার্বের বেস ফর্ম। সেটের বেস ফর্ম কি? সেটই, কারণ সেটের তো প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম সব একই। তারপরে কোশ্চেনটা হচ্ছে দ্য বিস ড্যাশ হ্যাভ আ টিপিক্যাল ন্যাচারাল সেটিং। যখনই আমার অপশনে হ্যাভ থাকবে, আমাদের হাতে মাত্র তিনটা অপশন, এই তিনের মধ্যেই উত্তর হবে। হ্যাভ থাকলেই হ্যাভ নিজেও হতে পারে, হ্যাজ হতে পারে, নয়তোবা হ্যাড হতে পারে। এখন কথা হচ্ছে কখন কোনটা নিব তিনটা অপশনের মধ্যে। আমরা প্রথমেই দেখব বাক্যটা কি প্রেজেন্টে নাকি পাস্টে। যদি পাস্টে হয়ে যায় তাহলে আমার উত্তর হবে হ্যাড। আর যদি প্রেজেন্টে হয় বাক্যটা তাহলে হয় হ্যাভ নয়তোবা হ্যাজ। আর হ্যাভ হ্যাজের কোনটা হবে এটা আমরা সবাই জানি যে সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ হবে, সাবজেক্ট প্লুরাল হলে হ্যাভ হবে। আমরা আগে দেখি তাহলে বাক্যটা প্রেজেন্টে নাকি পাস্টে। দ্য বিস হ্যাভ আ টিপিক্যাল ন্যাচারাল সেটিং। যদিও বা এটা প্যাসেজ থেকে কেটে আনা একটা অংশ, বুঝতে একটু সমস্যা হবে, কিন্তু তারপর আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো যে আমি যদি হ্যাড দিই তাহলে কি হবে? দ্য বিস হ্যাড আ টিপিক্যাল ন্যাচারাল সেটিং। মানে সমুদ্র সৈকতের ছিল টিপিক্যাল ন্যাচারাল সেটিং, এখন কি নেই? সমুদ্র সৈকতের সৌন্দর্য ন্যাচারাল সেটিং কি এখন নাই? এখনো আছে। তাহলে এটা কিভাবে আমরা পাস্ট দেই? তাহলে এটা এই বাক্যটা প্রেজেন্ট হবে। আর প্রেজেন্ট হলে হ্যাভ অথবা হ্যাজ। আর হ্যাভ হ্যাজ এর কোনটা হবে এটা নির্ভর করবে আমার সাবজেক্টের উপর। আমার সাবজেক্ট কি? দ্য বিস। দ্য বিস বললে কয়টা সমুদ্র সৈকতকে বোঝানো হচ্ছে? একটা। তাহলে কি? সিঙ্গুলার। তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার, হ্যাজ। নেক্সট কোশ্চেনে আমরা যাই। When I was a child, I dash be afraid of the dark and I go to sleep with the light on। আমি পুরো বাক্যটাকে পড়ে নিব। আমাদের এই যে ফুল স্টপ বলে দিচ্ছে যে বাক্য শেষ এখানে আর শুরু এখানে। তো প্রথমে আমি যেভাবে আমরা বলছিলাম এর আগে যে প্রথমে আমাদের যে কাজটা হবে বাক্যটা পড়ে বোঝার চেষ্টা করতে হবে যে এই বাক্যটা কি প্রেজেন্টে নাকি পাস্টে। তারপর ভার্ব কি করব না করব সেটা পরে ভাববো। আমরা তাহলে বোঝার চেষ্টা করি। When I was a child I be afraid। When I was a child সবসময় যে লাস্ট নাইট, লাস্ট মান্থ, ইয়েস্টারডে, এগো এগুলো দিয়েই বোঝাই দিবে যে এই বাক্যটা পাস্ট, এমনটা না। ওনারা বলছে প্রশ্নের মধ্যে When I was a child, যখন আমি শিশু ছিলাম। তার মানে কি? এটার বোঝার বাকি থাকে না যে এই কথাটা পাস্টে হচ্ছে। যখন আমি শিশু ছিলাম তখন কি করেছিলাম সেই কথাটা এখানে বলা হচ্ছে। তাহলে ওয়াজ আমাদেরকে বলে দিচ্ছে এই বাক্যটা হচ্ছে পাস্ট। তাহলে এই যে বি, এই বি এর আমাকে পাস্ট নিতে হবে। আর বি মানে যখন ব্র্যাকেটে, হ্যাঁ বি মানে বি ভার্ব, বি ভার্ব 8টা সেটা ঠিক আছে, কিন্তু যখন আমাকে রাইট ফর্ম অফ ভার্বের ব্র্যাকেটে বিই বি দিবে তখন আমি ভাববো মাত্র 5টা ভার্বকে নিয়ে। এই 5টার মধ্যে উত্তর হবেই হবে, হতেই হবে। যেমন বি বললে আমরা যে 5টাকে নিয়ে ভাববো এম, ইজ,
আর, ওয়াজ এবং ওয়ার। এখন এই পাঁচটার কোনটা হবে সেটা আমরা দেখব। আমরা প্রথমেই বাক্যটা পড়ে বোঝার চেষ্টা করছি যে বাক্যটা প্রেজেন্টে নাকি পাস্টে। যদি বাক্যটা প্রেজেন্টে হয় তাহলে আমার অপশন এম ইজ আর, যদি বাক্যটা পাস্টে হয় তাহলে আমার ওয়াজ অথবা ওয়ার। তাহলে এই বাক্যটা ছিল পাস্টে, মানে হবে পাস্টে। আমাকে ভাবতে হবে ওয়াজ নাকি ওয়ার। ওয়াজ ওয়ার কোনটা হবে এটা তো নির্ভর করবে আমার সাবজেক্টের উপর। আমার সাবজেক্টকে আই, আই এর সাথে কে বসবে? ওয়াজ বসবে, তাহলে আই ওয়াজ। যদি প্রেজেন্টে হইতো তখন আমি অ্যামিজারকে নিয়ে ভাবতাম, অ্যামিজারের কোনটা হইতো ওটা নির্ভর করতো আমার সাবজেক্টের উপর। দেন পরেরটা হচ্ছে অ্যান্ড আই গো টু স্লিপ। একটাই এটা বাক্য এবং এই বাক্যে একটা ভাব আমরা পাস্টে করছি, আরেকটা ভাব আমরা অন্য কোনো টেন্সে করতে পারি না সচরাচর। অপর ভাবটা আমাদেরকে পাস্টে করতে হবে। গো এর পাস্ট কি? ওয়েন্ট। নেক্সট কোশ্চেন, ম্যান হ্যাভ ফ্রিডম অফ চয়েস, থট অ্যান্ড এক্সপ্রেশন। কিছুক্ষণ আগে আমরা বলতেছিলাম আমাদের যখন ডিরেকশন হিসেবে হ্যাভ দেয়া থাকবে আমাদের হাতে অপশন কয়টা? তিনটা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখন আমরা দেখব বাক্যটা প্রেজেন্টে নাকি পাস্টে। যেমনটা বলতেছিলাম যে পাস্ট হলে হ্যাড আর প্রেজেন্ট হলে হ্যাভ অথবা হ্যাজ। আমি সাদামাটা ভাবে যদি সেন্টেন্সটা পড়ি তাহলেই বুঝে যাব যে এখানে কোনোভাবেই হ্যাড হওয়ার অপশন নেই। কেন? মানুষের ছিল ফ্রিডম অফ চয়েস, থট অ্যান্ড এক্সপ্রেশন? না, মানুষের আছে। তাহলে প্রেজেন্টে, তার প্রেজেন্ট হলে কি? হ্যাভ অথবা হ্যাজ। এখন ম্যানের সাথে, ম্যান বলতে কি? একটা মানুষ, তাহলে কি হবে? হ্যাজ। নেক্সট কোশ্চেন, so to form a peaceful society one. একই কনসেপ্ট বারবার ঘোরায় ফেরায় আসবে, এমন না যে এক একটা বোর্ডের কোশ্চেন সলভ করতে গিয়ে আমি এক একটা রুলস পাবো। একই রুলস ঘোরায় ফেরায় আসবে, জাস্ট তাদের সেন্টেন্স গুলো বা রূপগুলো আমরা ডিফারেন্ট পাবো। এই যে so to form a peaceful society one, আমরা যে ফর্মকে নিচ্ছি, ফর্মকে কার পরে নিচ্ছি? টু এর পরে। মাত্রই আলোচনা হচ্ছিল টু এর পর ভার্বের বেস ফর্ম হয়। ফর্মের বেস ফর্ম কি? এটাই তো বেস ফর্ম, এফ ও আর এম। নেক্সট, দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ ভায়োলেট ট্রাফিক রুলস। কত সহজ কনসেপ্ট, এগুলো কোনোভাবেই ভুল করা যাবে না। আমাকে ভায়োলেট ভার্বের সঠিক রূপ নিতে বলেছে, তো আমি যে ভায়োলেট ভার্বের সঠিক রূপ নিব, আমি কি দেখবো না যে আমি কার পরে নিচ্ছি? আমি তো শুধু ভায়োলেটকে দেখে সঠিক রূপ নিতে পারি না। অফ, হ্যাবিট অফ, অফ প্রেপোজিশনের পরে আমাকে ভার্বটা সঠিক রূপ নিতে বলতেছে। আমরা জানি টু ব্যতীত যে কোনো প্রেপোজিশনের পর আমি যদি কোনো ভার্ব পেয়ে যাই সেই ভার্বটার সাথে কি করতে হয়? আইএনজি যোগ করতে হয়। তাহলে আমরা কি করব? অফের পর ভায়োলেটিং করব। নেক্সট যে সেন্টেন্সটা, ইট ইজ হাই টাইম উই চেক এয়ার পলিউশন। এই রুলসটা দেখলে আমাদের ক্লাস 6-7 এর রুলসের কথা মনে পড়ে, যে ক্লাস 6-7 থেকে এই রুলসটা আমরা পড়ে আসি। ইট ইজ হাই টাইম, এরপর যদি সাবজেক্ট থাকে তাহলে কি নিতে হয়? ভার্বের পাস্ট ফর্ম। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভার্ব, শেষ। সেভাবে করে আমরা আমাদের ভার্বের সঠিক রূপ নিয়ে নিব। ইট ইজ হাই টাইম, তারপর সাবজেক্ট আছে, ভার্বের পাস্ট ফর্ম নিব। চেকের পাস্ট ফর্ম কি? ইডি যোগ করে দিলেই হয়ে যাচ্ছে, চেকড। নেক্সট ওয়ান, vehicles pollute air to a great extent by burn fuel. আমি একটা বিষয়ে বারবার দেখানোর চেষ্টা করতেছি যে একই কনসেপ্ট বিভিন্ন রূপ নিয়ে আসতেছে। এই যে এই প্রশ্নের আগে দুই প্রশ্ন আগে আমরা পেয়েছিলাম একটা প্রেপোজিশন, এবং আমরা বলছি যে টু ব্যতীত যে কোনো প্রেপোজিশনের পর যদি আমরা ভার্ব পেয়ে যাই সেই ভার্বটার সাথে আইএনজি হবে। তাহলে বাই তো একটা প্রেপোজিশন, তাহলে বার্নের সাথে কি হবে? আইএনজি যোগ হবে। বার্নের সাথে আইএনজি যোগ করে দিলেই হয়ে যাচ্ছে, বাই বার্নিং। ক্যান হার্ডলি রিয়েলাইজ দ্যাট, আমাদেরকে রিয়েলাইজ ভার্বের সঠিক রূপ নিতে বলতেছে। তো এই বাক্যে আমরা বাক্য পড়লেই যদি আমাদের জানা থাকে তাহলে মাথায় চলে আসবে যে কি ভাবতে হবে। কোনো বাক্যে হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি এগুলো থাকলে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হয়। কিন্তু আমাকে এটা নিয়ে ভাবতে হচ্ছে না, কেন? কারণ এই যে ওনারা অক্সিলারি ভার্ব দিয়ে দিচ্ছে আর আমাকে মেইন ভার্ব নিতে বলছে। আমরা আমাদের এই আলোচনায় বলতেছিলাম যে যখন কোনো বাক্যে একটা অক্সিলারি ভার্ব থাকে আর আমাদেরকে মেইন ভার্ব নিতে বলে, তখন আমাদেরকে অক্সিলারি ভার্ব অনুযায়ী মেইন ভার্বটা নিতে হয়, তাই কিনা এটা আমরা সবাই জানি। তাহলে আমাকে ক্যান
কে দেখে মেইন ভার্বটা নিতে হবে। এখন কথা হচ্ছে হার্ডলি কেন আসলো ভিতরে? হার্ডলি আসবে না। হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি এগুলো হচ্ছে অ্যাডভার্ব, আর বাক্যে অ্যাডভার্বের পজিশনটাই হচ্ছে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে। দ্যাট ইজ হয় সে সেখানে বসছে, তো ওটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা হচ্ছে যে অক্সিলারি ভার্ব প্রশ্নে দিয়ে দিছে আর আমাকে মেইন ভার্ব নিতে বলতেছে, আমাকে অক্সিলারি ভার্ব অনুযায়ী মেইন ভার্ব নিতে হবে। এখন কথা হচ্ছে ক্যানের পর ভার্বে কোন ফর্ম হয়। আমরা জানি এই বিষয়গুলো যে ডু, ডাজ, ডিড, had better, would rather এবং অল মডাল অক্সিলারি। অল মডাল অক্সিলারির মধ্যে কিন্তু ক্যানও পড়ে, কুডও পড়ে, মাইটও পড়ে, শ্যালো পড়ে। এগুলোর পর ভার্বের বেস ফর্ম হয়। আমরা যদি এগুলোকে অক্সিলারি ভার্ব হিসেবে পেয়ে যাই এবং এগুলোর পর আমাদেরকে মেইন ভার্ব নিতে বলে, আমরা কি নিব? ভার্বের বেস ফর্ম। রিয়েলাইজের বেস ফর্ম কি? রিয়েলাইজি। এটার সাথে তো আর এস বাই এস যোগ নাই যে এটা আমরা বুঝবো না যে বেস ফর্ম না। আমরা জানি যে বেস ফর্মের সাথে কোনো এস বাই এস যোগ হয় না, টু যোগ হয় না, আইএনজি যোগ হয় না, একদম ভার্বের অরিজিনাল রূপটা যেখান থেকে সবগুলো ভার্বের উৎপত্তি হয়।